আজ কি রান্না হবে? ঘরে তো কিছুই নেই রান্না করার মতো। কি আর রান্না হবে রে মা, আমাদের গরিবের সংসারে। অপেক্ষা কর রে, অপেক্ষা কর, দেখ তোর বাবা কি নিয়ে আসে। ঠিক আছে মা, তুমি বিশ্রাম করো মা, তোমার তো শরীরটা ভালো না, তুমি আর এত চিন্তা করো না, আমি রান্নার ব্যবস্থা করে নেব। এত বেলা হয়ে গেল, তোর বোন অর্পিতাকে দেখেছিস? না, সে কোথায়? সারাদিন শুধু রং ঢং করে বেড়ালেই হবে? একটু তো কাজ করতে হবে। বড় বোনটাকে দেখে তো কিছু শিখতে পারে। বোনটা সারাদিন কত কাজ করে, বোকা তো, একটু সাহায্য করতে পারিস? হ্যাঁ। ও, ও এখনো ঘুমোচ্ছে মা? কি বলিস? এত বেলা পর্যন্ত এখনো ঘুমোচ্ছে? দিন দিন মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে। আমার তো কোনো চিন্তা শেষ থাকলো না। কই গো তোমরা? কিছু বাজার নিয়ে এসেছি, ধরো দেখি। বাবা, কি নিয়ে এলে বাজার থেকে? কি আর আনবো মা, আজও তেমন কোনো বাজার আনতে পারিনি। কিছু কচু শাক আর ডাল এনেছি, তাই রান্না করো। ঠিক আছে বাবা, তুমি বিশ্রাম নাও, বাজারটা দাও, আমি রান্না করতে যাই। কি রান্না করেছিস আজ? হ্যাঁ, রোজ রোজ একই খাবার ভালো লাগে না। কি আর রান্না করব, বাবা একই বাজার নিয়ে এসেছে, কি করবি বল? বাবা তো সামান্য দিনমজুর, সে কি আর এত রোজগার করতে পারে? কাকে কি বলছি, তুই তো আবার নিজেই একটা গরিব, তোকে বলে কোনো লাভ নেই, যাকে বলার তাকে গিয়ে বলছি। মা, ও মা, রোজ রোজ ডাল কচু খেতে আমার আর ভালো লাগে না, বাবাকে তো বলতে পারো একটু ভালো মন্দ আনতে। কতদিন মাছ খাইনি, মাংস খাইনি, কেমন গরিব পরিবারে জন্ম নিয়েছি আমি, পোড়া কপাল আমার। আমার জন্ম হওয়ার কথা ছিল রাজ পরিবারে। এত বেলা করে ঘুম থেকে উঠে আবার চেল্লাচিল্লি করছিস কেন? হ্যাঁ, কোথায়? সংসারে কিছু কাজে হাত লাগাবি তা না, বাবাকে নিয়ে এখন চিল্লাচিল্লি শুরু করেছে। তোর বাবা যে দিনমজুর, তোকে কি এ কথা সবসময় মনে করিয়ে দিতে হবে না কি রে? হ্যাঁ। হুম, বাবা দিনমজুর বলে কি আমাদের মাছ মাংস খাওয়ার ইচ্ছা হতে পারে না? কি বলছিস ওইগুলো মা? এভাবে কথা বললে কি হবে? সংসারে কষ্ট বুঝতে হবে না? তোর কথাবার্তা ঠিক কর, না হয় তোকে বিয়ে দিয়ে দেব, বুঝলি তো? কষ্ট হয়ে যাবে। বড়জনকে দেখে শিখতে পারিস না কিভাবে কথা বলতে হয়? তোর এই কথা শুনে তোকে কে বিয়ে করবে রে? হ্যাঁ। বাবা কাজ সেরে এসেছে, যাও স্নান সেরে এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে মা, এলাম। তুই খাবার দিতে থাক, আমি স্নান সেরে এখনই আসছি। আমি খাবো না, তোমরা খাও এইসব খাবার, আমি এইসব খাবার দিয়ে আর ভাত খেতে পারবো না। হ্যাঁ। কি হয়েছে মা? না, খাবো না, এই ধরনের খাবার আমার খেতে ইচ্ছে করে না। আমি যতক্ষণ মাংস না হবে ততক্ষণ ভাত খাবো না। এমন করিস না মা, আমি তোর জন্য মাংস নিয়ে আসবো, আজকে খেয়ে নে মা। বাবা, তুমি কিছু মনে করো না, ও একটু অবুঝ, ঠিক খেয়ে নেবে। তুমি এখন খেয়ে নাও তো, আবার কাজে যেতে হবে। খেয়ে নাও, খেয়ে নাও বলছি। ওর কথায় মাথায় নিও না তো।
ও সারাদিন এমন করতেই থাকে। ওর কোনো কিছুই পছন্দ হয় না, কোনো কাজকর্ম করে না, পাড়ায় পাড়ায় টো টো করে ঘুরে বেড়ায় আর বাড়ি ফিরে সারাক্ষণ অশান্তি করে। আসলে সব দোষই আমার। মেয়ে দুটোর কোনো চাহিদাই আমি পূরণ করতে পারি না, ঠিকভাবে দুবেলা দুমুঠো খাবারও দিতে পারি না। ওরা কপাল আমার। আজ ঠিকই আমি আমার মেয়ের জন্য মাংসের ব্যবস্থা করব। সব সময় নিজেকে দোষ দিও না তো। এখন কোথা থেকে মাংসর ব্যবস্থা করবে শুনি? যাও তো যাও, কাজে যাও। হ্যাঁ, কাজে যাও। আগে বাবু, আমাকে কিছু টাকা আগাম দিতে পারবেন? দরকার হলে আমি আজকে দ্বিগুণ কাজ করে দেব। তোমার অভাবের সংসার, তোমার দুটো মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, ওদের বিয়ে দিয়ে দাওনি কেন? এই চিন্তা তো আমারও হয়। আমার নুন আনতে পান্তা পুরায় দুটা মেয়েকে কিভাবে বিয়ে দেব? তুমি যদি বলো আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে, তোমার তেমন কোনো খরচ হবে না, তুমি বললে আমি কথা বলে দেখতে পারি। তাই নাকি বাবু? এমন হলে তো ভালোই হয়, কিন্তু আমার এই গরিব ঘরের মেয়েকে কেউ কি বউ করে নেবে? জমিদারের ছেলের জন্য মেয়ে খুঁজছে, রূপবতী গুণবতী মেয়ে খুঁজছে। যদি তোমার মেয়েদের কারোর মধ্যে এই গুণগুলো থেকে থাকে, জমিদারের ছেলে বিয়ে করবে। মহাজন বাবু, আমার বড় মেয়ে দেখতে খুব সুন্দর, সকল কাজ পারে, সকল গুণে গুণবতী। আপনি চাইলে আমার বড় মেয়ের জন্য জমিদার বাবুর সাথে কথা বলতে পারেন, কিন্তু জমিদার বাবু আমার মেয়েকে কি বউ করে নেবে? আমার সাথে জমিদারের ছেলের ভালো সম্পর্ক রয়েছে, দেখি কথা বলে কি হয়। এই শোনো, সকল গ্রামবাসী শোনো, আজ থেকে তোমাদের 10 পয়সা করে খাজনার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো। কি বলেন? আমাদের তো এমনি চাষবাস হচ্ছে না, কোনো ভালো ফলন নেই, তার উপর যদি আবার খাজনা বাড়িয়ে দেয় তাহলে তো আমাদের মরতে হবে। এত কথা বলো না, এত কথা বলে কোনো লাভ নেই। এটা জমিদার বাবুর আদেশ, খাজনা দিয়ে যেতে হবে। আমাদের রোজগারও এত ভালো নয় বাবু, এটা কি জমিদার বাবু বোঝেন না? জমিদার বাবুর এত কিছু বোঝবার সময় নেই। তোমাদের খাজনা দিতে হবে মানে খাজনা দিতেই হবে। খাজনা দিয়ে বিদে হতো বাবু, এত কথা ভালো লাগে না। গরিবের উপর অত্যাচার করা মোটেও ভালো নয়। গ্রামের সবার অবস্থা দেখবার পরেও জমিদার আমাদের সাথে এমন করছে। কথায় বলে অতি লোভ করা ভালো নয়, আসলেই কথাটা সত্যি। তুমি যাও, জমিদারকে বলো আমাদের অতিরিক্ত খাজনা মুকুব করতে। জমিদার একটা কথা একবারই বলেন, তিনি যেহেতু বলেছেন খাজনা বাড়াতে হবে, তাহলে সবাইকে খাজনা বাড়িয়ে দিতে হবে, এই বলে রাখলাম। চলো গ্রামবাসী, জমিদার বাবুর মানে জমিদার নিশ্চয় আমাদের কথা শুনবে। এখানে তো শোরগোল কিসের? তোমরা কেন এসেছো এখানে? জমিদার বাবু, খাজনা বাড়াতে গ্রামের লোকজন জুটেছে, তারা আপনার সাথে কথা বলতে চায়। তারা আপনার কাছে খাজনা কমানোর অভিযোগ নিয়ে এসেছে। বলে দাও খাজনা কমানো হবে না। তা আমি বলেছি, কিন্তু তারা মানতে রাজি না। তারা আপনার সাথে কথা বলতে চায়। আমার কথাই শেষ কথা, খাজনা কমানো হবে না, তোমরা চলে যাও। কেমন আছো অরবিন্দ? এই তো আছি রমেশ বাবু, আপনি কেমন আছেন? আছি আর কি, কোনো রকম। কোনো কারণ ছাড়া এখানে আসেননি, মানে এখন বলে ফেলুন দেখি কি কারণে এসেছেন। আসলে আমি তোমার জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার তো বিয়ের বয়স হয়েছে, আমার কাছে একটি ভালো মেয়ের সন্ধান আছে। তাই নাকি? আমার একজন রূপবতী আর গুণবতী মেয়ে দরকার। মেয়েটা রূপবতী, তার সাথে গুণবতীও, কিন্তু মেয়েটি খুবই দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবার দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেও কষ্ট হয়। গরিব বলেও অসুবিধা নেই আমার, কিন্তু অবশ্যই গুণবতী এবং সুন্দর হতে হবে। আমি জানি তোমার পছন্দ অপছন্দের কথা, কিন্তু জমিদার বাবু গরিব ঘরের মেয়েকে তার ছেলের বউ করবেন বলে আমার মনে হয় না। আরে ভাই, বিয়েটা তো আমি করব নাকি?
সে না হয় বুঝলাম, কিন্তু জমিদার বাবু অনেক রাগী মানুষ, খাজনার মতো আবার বিয়ের বয়সও না জানি বাড়িয়ে দেয়। যাকে যাকে এসব কথা বাদ দাও, এখন আমাকে সেই মেয়েটি সম্পর্কে বলো তো। দেখছি এখন থেকে বেশ খুশি খুশি লাগছে। তো খুশি খুশি লাগবে না? বিয়ে তো একবারই হয়, বারবার তো আর এই সুযোগ হয় না। হ্যাঁ হ্যাঁ, আরো খুশি হও, আগে বিয়ে করো, তারপর বুঝবে জ্বালা। তার মানে কি তোমার মানে গিন্নি তোমাকে জ্বালাতন করে নাকি? হ্যাঁ, বিষয়টা তো চিন্তার বিষয়। হ্যাঁ, থাক ওসব কথা না হয় বাদ দি। এখন বলো, তুমি কি মেয়েটিকে বাড়িতে মানে মেয়েটির বাড়িতে প্রস্তাব দিতে যাবে? আমি আগে মেয়েটিকে দেখতে চাই। মেয়েটি যদি আসলেই সুন্দর হয় তারপর আমি তার বাড়িতে প্রস্তাব দিতে যাব। যদি মেয়েটি আসলেই রূপবতী হয় আমাকে কে আটকাবে? হ্যাঁ, বিয়ের আগে এত কথা? আচ্ছা, তুমি মেয়েটিকে দেখানোর ব্যবস্থা করো, আমি মেয়েটিকে দেখতে চাই। আচ্ছা, আমি তাকে দেখানোর ব্যবস্থা করছি। এখন যাই, ভালো থেকো। আচ্ছা, যাও। হাই রে হাই, আমার পোড়া কপাল, আমার আমার সব শেষ হয়ে গেল। আমি এখন বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে থাকবো? কি করবো? কেন এমনটা করলে তুমি? আমাদেরকে বিপদে রেখে তুমি চলে গেলে। কিভাবে এমনটা হলো? কেন রামদেব এমনটা করলো কেন? আমি কিছু জানি না, কি হয়েছে আমাকে কিচ্ছু বলেনি। আজকে অনেক দিন ধরেই চিন্তা করছিল কিভাবে জমিদারের খাজনা পরিশোধ করবে। তারপর আবার সকালে খবর এলো ধানের জমিটা এখন আর ওনার নেই। তখন থেকেই মনটা খারাপ করে বসেছিল গো মানুষটা। কিন্তু এমনটা করবে বুঝতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল গো। আয় 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 আয়, এখন আমি কি করব? কোথায় যাব? ধৈর্য ধরো, ওপরওয়ালার কাছে প্রার্থনা করো। কি আর করবে, কিন্তু জমিটা কে নিল? আমি কিছু জানি না, ও আমাকে জমির ব্যাপারে কিচ্ছু বলেনি গো। শুধু বলেছে আমার শেষ সম্বল জমিটা গেল। এখন আমি কি করবো গো এই ঘরে? কি হয়েছে? এই রামদেব আত্মহত্যা করেছি। আত্মহত্যা করলে তা আমি কি করব? আত্মহত্যা করবার কারণ তো আপনি। মুখ সামলে কথা বল। আমার জন্য আত্মহত্যা করেছে মানে কি? আপনি রমেশের ওই জমিটা মানে যে টিপসই দিয়ে নিয়েছেন, তার জানবার পরে রমেশ আত্মহত্যা করে। আরে ওই জমিটা আমি নিয়েছি কোথায়? আরে এটা তো ও আমাকে নিচ থেকে দিয়ে গেল। খাজনা দিতে না পারায় ওর অনেক খাজনা মানে জমে গেছিল, তাই ও খাজনার পরিবর্তে মানে জমি লিখে মানে টিপসই দিয়ে গেল আর কি। হ্যাঁ, বাবু ও তো পড়তে পারে না, ওটার মানে যে জমির দলিল ছিল ও তো তা জানতো না। আপনি তো ওকে বলেননি যে জমির দলিলে টিপসই নিচ্ছেন। ও না জানলে বা বুঝলে তাতে আমার কি করবার আছে? আমার খাজনা তো দিতে হবে। আপনি খাজনা বাড়িয়ে দেওয়ায় গ্রামের সবার উপরের প্রভাব পড়েছে। আমি তো এটাই চেয়েছি, সবাই এখন তাদের নিজেদের জমিগুলো খাজনা দিতে না পেরে আমাকে দিয়ে দেবে। আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আপনি এই বুদ্ধি করে খাজনা বাড়িয়ে দিয়েছেন। আমি তো বুঝতে পারিনি আপনি এত জমি দিয়ে কি করবেন জমিদার বাবু। আমার অনেক সম্পত্তি চাই, আমি এই গ্রামের একমাত্র ধনী হব। সকল জমি আমার নামে হবে, আমি একমাত্র হব ধনী। আপনি তো জমিদার, আপনি তো এমনিই ধনী, আপনার তো অনেক আছে, তাও আরো যান। আমার সব লাগবে, সব। অভিরায়, তুমি কি বাড়িতে আছো? সুখবর নিয়ে এসেছি। মহাজন যে
এই গরিবের ঘরে কি বুঝে এলেন? আসুন আসুন বসুন। আপনাকে যে কোথায় বসতে দেব, আপনার মতো মানুষকে যে কোথায় বসতে দিই। এত অস্থির হয়েও না, আগে কথা শোনো। তোমার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জমিদারের ছেলে তোমার মেয়েকে দেখতে চেয়েছে। আজকে বিকেলে জমিদারের ছেলে আসবে তোমার মেয়েকে দেখতে। এ তো মহা খুশির খবর। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিকেলের মধ্যে প্রস্তুতি নিয়ে থাকব। ওগো, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, সুখবর আছে। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন গো? হ্যাঁ, অনেক খুশি মনে হচ্ছে। কি যে বলো, খুশি না হয়ে কি পারি? আজকে বিকেলে জমিদারের ছেলে আমার বড় মেয়েকে দেখতে আসবে। এ তো অনেক খুশির খবর গো। যাও যাও, তুমি তোমার মেয়েদের বলো তাড়াতাড়ি প্রস্তুতি নিতে। আচ্ছা, আমি বলছি। অপর্ণা মা, অপর্ণা মা, কোথায় গেলি? শুনে যা মা, মহাজন কি খবর দিয়ে গেল। আসছি মা। কি হয়েছে, এত ডাকছো কেন? জমিদারের ছেলে আজ তোকে দেখতে আসবে। তুই তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে নে। কি, জমিদারের ছেলে কিনা দিদিকে দেখতে আসবে? ওর মতো গরিব হবে কিনা আবার ওই জমিদারের বউ? কি বলছিস তুই? তোর বোন যদি গরিব হয় তাহলে তুই কি? হ্যাঁ, আমি তো আর মা ওর মতো গরিব মানসিকতা নিয়ে থাকি না। ওর তো কোনো শখই নেই, ও তো অল্পেই সন্তুষ্ট থাকে। আর আর আমার তো অল্পেতে মন ভরে না, আমার সব চাইতে ভালোটাই চাই। এখন চুপ কর তো। বিকেলে অতিথি আসবে, বোনের সাথে গিয়ে হাতে হাতে কিছু কাজ কর। যা যা বলছি। কি বলছো মা, আমি কাজ করব? এটা কখনো হতে পারে নাকি? কখনো হতে পারে? কাজ করলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না? তা তা কাজ তো করবে দিদি। হ্যাঁ কেমন আছেন দিদি? এই তো ভালো আছি। আসুন আসুন অরবিন্দ বাবু। জানি আমার ঘর আপনাদের অপছন্দ হবে। না না, কি বলছেন? আচ্ছা, আপনার মেয়ে কোথায়? তাকে ডাকুন তো। হ্যাঁ হ্যাঁ, ও আসছে। আপনাদের জন্য খাবারের আয়োজন করেছি। বাহ 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 বাহ! আপনার মেয়ের নাম কি জানো? অপর্ণা। খুব সুন্দর নাম। আপনার মেয়ে কি ঘরের সকল কাজ পারে? সে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার মেয়ে সকল কাজ পারে। সে যেমন রূপবতী তেমন তেমন গুণবতীও। তাহলে তো খুবই ভালো। আমাদের অরবিন্দর অবশ্যই আপনার মেয়েকে পছন্দ হবে। এসেছিস মা? আপনার মেয়ে তো ভারী মিষ্টি দেখতে। এখন যদি অরবিন্দবাবুর পছন্দ হয়, তিনি যদি রাজি থাকেন, আমরাও আমাদের মেয়ে দিতে রাজি। আপনার মেয়ে আসলেই খুব সুন্দর। বাবু, যত দ্রুত সম্ভব বিয়ের বন্দোবস্ত করুন। অরবিন্দবাবু, আমাদের মতো এমন গরিব ঘরের মেয়েকে কি আপনাদের ঘরে মানায়? আপনি চাইলে আরও কত ধনী পরিবারের রূপবতী মেয়েদের আনতে পারতেন। আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। আমি শুধু একজন ভালো মনের মেয়েকে চেয়েছি এবং সেই মেয়েকেই পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব আমি বিয়ে করে অপর্ণাকে ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমরা খুবই খুশি হয়েছি। তাহলে কবে বিয়েটা হচ্ছে? তাহলে তো সব ঠিকঠাকই আছে। এখন শুধু বিয়ের দিন ঠিক করা বাকি। আমি এত দেরি করতে চাচ্ছি না। এই সপ্তাহের মধ্যেই বিয়ের আয়োজন করুন রমেশ বাবু। বিয়ের আয়োজনের দায়িত্ব আমি আপনাকে দিলাম।
এই তো আমার সৌভাগ্য যে তুমি আমাকে দায়িত্ব দিলে। অনুরেখা দিদি, আপনার কি কোনো অমত আছে? আমার কোনো অমত নেই। আপনারা যখন ইচ্ছা তখন বিয়ের আয়োজন করতে পারেন। যাও যাও, বাবাকে প্রণাম করো। প্রণাম করতে হবে না, আশীর্বাদ করি তুমি ভালো থেকো। চলো চলো, তোমার ঘর দেখিয়ে দিই। আজ থেকে তুমি এ ঘরে থাকবে আমার সাথে। সত্যি আমি আজ থেকে এত বড় বাড়িতে থাকবো? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি তুমি আজ থেকে এ বাড়িতেই থাকবে। তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তোমার কি লাগবে তুমি বলবে, সাথে সাথে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। আজকে থেকে তোমার কোনো দুঃখ থাকবে না। ওগো, শুনছো? আমি সারাদিন একা একা থাকি, আমার একা একা থাকতে ভালো লাগছে না। তুমি যদি বলো আমি আমার ছোট বোন অর্পিতাকে নিয়ে আসতাম, কিছুদিন ও আমার সাথে থেকে গেলে আমার ভালো লাগতো। আমার কোনো অসুবিধে নেই। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তোমার বোনকে নিয়ে আসতে পারো, তাতে যদি তুমি খুশি হও। ঠিক আছে, তাহলে আমি আজই আমার বোনকে নিয়ে আসবো। ও মা, দেখো কে এসেছে, আমার বড় মেয়ে। কেন এসেছে? তোমার শ্বশুর বাড়িতে কি ভালো লাগছে না? না তোমাকে যত্ন নিচ্ছে না? না কোনো অপরাধ করে চলে এসেছো? তোমার মতো মেয়েকে তো কারো ভালো লাগার কথা নয়। নিশ্চয়ই কিছু করে এসেছো, নাকি অরবিন্দ বাবুর আর তোমাকে পছন্দ করে না? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এতদিন পর এলো মেয়েটা, তুই এগুলো কি বলছিস? কোথায় মেয়েটাকে বসতে বলবি, ভালো মন্দ জিজ্ঞাসা করবি, তা না করে উল্টো পাল্টা কথা বলছিস। হ্যাঁ, আমি ঠিকই বলছি। না হলে তোমার মেয়ে চুপ করে আছে কেন? জিজ্ঞাসা করো তোমার মেয়েকে। না না, এমন কিছু হয়নি। হ্যাঁ, আমার আসলে একা একা থাকতে ভালো লাগছিল না, তাই আমি অপর্ণাকে কিছুদিনের জন্য আমার সাথে নিয়ে যেতে এসেছিলাম। ও তাই নাকি? আমাকে নিয়ে যাবি? আমিও যেতে চাই। বড়লোক বাড়ি কেমন হয় দেখতে দেখার ভীষণ ইচ্ছা। এই গরিব ঘরে থাকতে থাকতে আর এই গরিবের খাওয়া দাওয়া খেতে খেতে আমি একদম হাঁপিয়ে গেছি। হ্যাঁ, চল চল, আমাকে নিয়ে চল। ও মা, জমিদার বাড়ি দেখতে কত সুন্দর, কত কাজের লোক। এই, তোকে এখানে কোনো কাজ করতে হয় না বল? সব বুঝি ওই ওই তোকে ওই দাসীরা করে দেয়। যাক, কাজ করতে করতেই তোর জীবন গেল। এখানে যদি একটু তুই আবার আরাম সারাম পাস। হ্যাঁ রে, আমায় কোনো কাজ করতে হয় না, আমার সব কাজ ওই দাসীরা করে দেয়। সারাদিন আমি শুধু বসে থাকি। বসে থাকতে থাকতে আর ভালোই লাগে না। আমার তো কাজ করতে ভালো লাগে। তাই তো তোর মতো মেয়েরা তো কাজ করতে ভালোবাসবেই। জামাইবাবু, আপনাদের তো কতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু কোনো সুখবর কেন শোনা যাচ্ছে না? সবে বিয়ে হলো, এখনই কিসের সুখবর? সময় যাক, নিশ্চয়ই কোনো সুখবর আসবে। না, বলছিলাম যে আমার দিদি তো অলক্ষী, তাই হয়তো কোনো সুখবর আসছে না। তুমি তোমার বোনের আপন বোন হয়ে এত বড় কথা বলতে পারলে? অনেক দিন তো চলে গেল, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান আসছে না কেন বলো তো? ধৈর্য ধরুন, সময় হলে নিশ্চয়ই কোনো সুখবর আসবে। আমি আর ধৈর্য ধরতে পারবো না, অনেক ধৈর্য ধরেছিলাম। আমাকে খুব দ্রুত তুমি সুখবর জানাবে, নয়তো আমি কোনো একটি পদক্ষেপ নিতে বাধ্য হব। ভগবান যদি আমার দিকে চোখ তুলে তাকান, আপনি আমার ঘর আলো করে দিন, একটা সন্তান দান করুন, সন্তান দান করুন। দিদি, আপনি কান্না করবেন না,
জমিদার বাড়ির পিছনে একটা ঘন জঙ্গল আছে, আমি শুনেছি সেখানে একটা সাধু বাবা বাস করে। তার কাছে গিয়ে আপনি বলতে পারেন আপনার সমস্যার কথা, নিশ্চয়ই একটা উপায় বের করে দেবে। হ্যাঁ, বল, কেন এসেছিস তোরা আমার কাছে? বাবা, আমার বিয়ে হয়েছে অনেক দিন হলো, কিন্তু সন্তান হচ্ছে না। আপনি আমার এই সমস্যার একটা একটা সমাধান করে দিন। কি করলে আমার ঘর আলোকিত করে একটা সন্তান আসবে? এ তো দেখছি ভারী চিন্তার বিষয়। সন্তান না হওয়ার পেছনে কোনো বড় কারণ রয়েছে। কি সেই কারণ? তোমরা কি কোনো খারাপ কাজ করেছো কখনো? যদি কোনো খারাপ কাজ করে থাকো তাহলে সেটারই ফল পাচ্ছ এখন। আমরা কোনোদিন কারোর প্রতি অন্যায় আচরণ করিনি। আমরা কখনো কোনো অন্যায় আচরণ করিনি। তাহলে সব সময় সমভাবে চলার চেষ্টা করেছি। তাহলে কেন আমাদের সাথে এমন হচ্ছে? এখন তাহলে তোমাদের রাশি গণনা করে দেখি আসল ঘটনাটি কি। এ তো দেখছি ভারী সাংঘাতিক বিষয়। আসলে জমিদার মশাই এমন কোনো কাজ করছিল, তাই সেই কাজের ফল এখন তোমরা ভোগ করছো। তাহলে এখন এই অভিশাপ থেকে কিভাবে পরিত্রাণ পাবো? যতক্ষণ পর্যন্ত না তোমার বাবা তার অন্যায় কাজটি নিজের মুখে স্বীকার করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। তোমাদের পরিবারে কোনো সুখের খবর আসবে না। বলছেন সাধু বাবা, এখন আমরা কি করতে পারি? তোমরা এখন জমিদার মশাইয়ের সেই অন্যায় কাজটি খুঁজে বের করবার চেষ্টা করো এবং তার নিজের মুখ থেকে অন্যায় স্বীকার করবার ব্যবস্থা করো। তাহলেই তোমাদের পরিবারে সুখ আসবে। আচ্ছা সাধু বাবা, তাহলে এখন যাই। আমরা সাধু বাবার কাছে গেছিলাম। তো গিয়ে কোনো কি সমাধান পেলে? কি করলে সুখ আসবে তিনি কি বললেন? তোমার কোনো অন্যায় কাজের অভিশাপ এখন আমরা ভোগ করছি। আরে এ কেমন সাধু বাবা? বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। তুমি কি ওই ঠকবাজ সাধু বাবার কথা বিশ্বাস করছো? সত্যি কথা বলো তো বাবা, তুমি কি এমন কোনো অন্যায় কাজ করেছিলে? আমি এমন কিছুই করিনি। তুমি কিভাবে আমাকে এমন কথা বলতে পারছো এক ঠকবাজ সাধু বাবার কথা শুনে? আমি তোমাকে শেষবারের মতো বলছি, এমন কোনো অন্যায় কাজ করেছিলে? সত্যি করে বলো, কারণ এটি আমাদের পরিবারের সুখ নির্ধারণ করবে। না না, আমি 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 কোনো কাজ করিনি এরকম। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। আসলে আমার বোনটা অলক্ষিণী একটা, তাই আপনার ঘরে কোনো সুখবর আসছে না। এতে আপনার বাবার কোনো দোষ নেই। হ্যাঁ, ঠিক বলেছ অপর্ণা, আমি আসল সত্যিটা উপলব্ধি করতে পেরেছি। তুমি কোন বিষয় নিয়ে কথা বলছো? আসলে আমাদের পরিবারের সুখ না আসার পেছনে আমার বাবার কোনো হাত নেই। আসলে তুমি একটা অলক্ষী মেয়ে হওয়ার কারণে আমার পরিবারে কোনো সুখ নেই। তুমি এমন কথাটা বলতে পারলে আমার সাথে? তোমার সাথে কথা বলতে কি আবার ভেবে চিনতে বলতে হয়? গরিব ঘর থেকে এসেছো, আবার এত বড় বড় কথা কি করে বলছো? হ্যাঁ, আমি যা বলবো তাই হবে। গরিব ঘর থেকে এসেছি বলে আমার সাথে এমন আচরণ করতে পারো না। এখন তুমি আমাকে শেখাবে কার সাথে কেমন আচরণ করতে হয়? তোমার থেকে আমি শিখবো? তুমি কেন আমার সাথে এমন করছো বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না। তুমি এখনই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তোমাকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করছি। আমার বোন তোমাকে আজ পর্যন্ত কোনো সুখ দিতে পারেনি। দেখবে আজ থেকে আমি তোমার জীবন সুখে ভরিয়ে দেব। তোমার জীবনে কোনো অপূর্ণতা থাকবে না।
আমিও তা চাই, আমার ঘর আলো করে যাতে একটি পুত্র সন্তান আসে। তাই হবে, দেখে নিও। অনেক দিন তো হয়ে গেল, তুমিও তো আমাকে কোনো সুখবর দিতে পারছো না। আর কিছুদিন অপেক্ষা করুন, নিশ্চয়ই কোনো সুখবর দিতে পারবো। হ্যাঁ, তাহলে সাধু বাবার কথাটাই কি ঠিক? আমি কি অপর্ণাকে বনবাসে পাঠিয়ে ভুল করলাম? তাহলে কি আমার বাবা সত্যি এমন কোনো বড় অন্যায় করেছে যা আমার কাছে স্বীকার করছে না? বাবা, আমি তোমার কথা বিশ্বাস করেছি, কিন্তু দেখো আমার ঘরে কোনো সন্তান আসছে না এখনো। তাহলে কি সাধু বাবার কথাই সত্যি? তুমি কি চাও না আমি সুখী হই? কেন চাইবো না? আমি নিশ্চয়ই চাই তুই সুখে থাক। তাহলে তুমি তোমার ভুল স্বীকার করো। আমি সত্যি বলছি, আমি এমন কোনো বড় অপরাধ করিনি যার জন্য তুমি কষ্ট পাবে। জমিদার বাবু, আপনি স্বীকার করে নেন। আমি কি স্বীকার করে নেব রে? আমি তো কোনো অপরাধ করিনি। আপনি বুঝতে পারছেন না, আপনার জন্য রামদেব আত্মহত্যা করেছে। রামদেবের অভিশাপে আপনার বংশে কোনো সন্তান হচ্ছে না। আপনি এটি স্বীকার না করে নিলে আপনার বংশ কখনোই টিকে থাকবে না। মুরালি, যেখানে যত বড় কবিরাজ আছে সবাইকে নিয়ে এসো। যেভাবেই হোক বাবাকে সুস্থ করো। সকল বড় বড় কবিরাজ আনা হয়েছে এবং বাবুকে দেখেছেন, কিন্তু জমিদার বাবুর কোনো উন্নতি হচ্ছে না, কোনো রোগ নির্ণয় হচ্ছে না। সকল কবিরাজকে বলো যেভাবেই হোক আমার বাবাকে সুস্থ করে তুলতে, চেষ্টায় যাতে কমতি না থাকে। আরে সাধু বাবা, আপনি এখানে? তুই কোনো দোষ করিসনি, তারপরও বিনা দোষে তোকে শাস্তি পেতে হচ্ছে। তুই বল, আমার কাছে তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আমি কিছু চাই না, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো, এটাই আমার ভাগ্য। আমি আমার পরিণতি মেনে নিয়েছি সাধু বাবা। না, এটা তোর ভাগ্য না। তোর ভাগ্য অনেক ভালো। তুই ভালো থাকবি, সুখে থাকবি এবং তোর ঘরে সন্তান আসবে, এটাই তোর ভাগ্য ছিল। কিন্তু তুই তোর বোন এবং শ্বশুরের দোষের কর্মফল ভোগ করছিস। আপনি আমাকে এটা কি উপহার দিলেন? এটা তো একটা বাড়ি, এই বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই। মুরালি, আমার মনে হয় পাপের প্রায়শ্চিত্ত করবার সময় চলে এসেছে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। তুই আমার ছেলেকে খবর দে, আমি আজকে আমার সব অপকর্মের কথা আমার ছেলের কাছে স্বীকার করব। সত্যি বলছেন বাবু? আমি এখনই যাচ্ছি, দাদাবাবুকে নিয়ে আসছি। অরবিন্দ বাবা, আমি তোর কাছে এতদিন মিথ্যে বলে আসছি। আমি জীবনে অনেক অপকর্ম করেছি, যা আজ আমি সব তোর কাছে স্বীকার করব। আমার অভিশাপের কারণে তোর ঘরে কোনো সন্তান হচ্ছে না। কি বলছো বাবা? তুমি কেমন করেছো বলো, তুমি আমাকে সব খুলে বলো বাবা। তোর মনে আছে, গ্রামে একবার রামদেব নামে একজন কৃষক আত্মহত্যা করে মারা গিয়েছিল। আত্মহত্যা করবার কারণ আমি ছিলাম। ও আমার কারণে আত্মহত্যা করেছিল। আমিও খাজনা দিতে না পারায় মিথ্যে টিপসই দিয়ে ওর শেষ সম্বল জমিটি লিখে নিয়েছিলাম। তখনও বুঝতে পারিনি। পরে যখনও বুঝতে পারলো তখন দিশেহারা হয়ে আমার কাছে এসে জমিটি চাইলো, কিন্তু আমি ওকে বললাম, জমিটি তুমি আমাকে লিখে দিয়েছো, তুমি তুমি আর কখনো এই জমি পাবে না। এই কষ্টে দুঃখে আত্মহত্যা করে। এত বড় পাপ করায় ওর অভিশাপ আমার বংশের উপর এসে পড়ে, যার জন্য তুই এখনো সন্তান লাভ করতে পারছিস না। তোর বউ অপর্ণার কোনো দোষ নেই বাবা, তুই ফিরিয়ে নিয়ে আয়। অর্পিতা, আমি তোমাকে নিতে এসেছি। আরে কি ব্যাপার, তুমি এত সুন্দর বাড়ি কোথায় পেলে? এই সুন্দর বাড়িটা আমাকে সাধু বাবা উপহার দিয়েছে। ঠিক বলেছ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার কোনো দোষ ছিল না।
হ্যাঁ, আমি এখানে খুব ভালো আছি, কারণ আমি তো কোনো ভুল করিনি। আমি আমার কর্মফল ভোগ করছি। তুমি কিছু না জেনেই আমাকে প্রাসাদ থেকে বার করে দিয়েছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে চলো এখন আমরা আমাদের প্রাসাদে ফিরে যাই। হ্যাঁ, চলো। অর্পিতা, আমি আমার স্ত্রী অপর্ণাকে জঙ্গল থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। এখন তোমাকে শাস্তি স্বরূপ ওই জঙ্গলে পাঠাবো। কারণ তুমি মিথ্যে কথা বলে সব সময় আমাকে পথভ্রষ্ট করেছো। এর শাস্তি স্বরূপ তোমাকে আমি বনবাসে পাঠালাম। কে আপনি? আমি একজন সাধু। বল, তুই এখানে কেন এসেছিস? তুই কি চাস আমার কাছে? তুই যা চাইবি তাই পাবি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার বোন বনবাসে পাঠিয়েছে। আমি চাই আপনি আমাকে আমার বোনের মতো এখানে সুন্দর একটা থাকার জায়গা করে দিন, তো যাতে এখানে আমার থাকতে কোনো অসুবিধে না হয়। তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিলাম। তোর কর্মফল তুই পাবি। এটা কি? তুমি এটা আমাকে কি উপহার দিলে? বুঝতে পেরেছি, এটা আমার কর্মফল, তাই না? এমন মজার মজার গল্প দেখতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।